আলোচনাটা এই পাশ থেকে শুরু করি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স হয়েছে। কনফারেন্সের বিষয় তিনি যে বেইজিং যাত্রার আগে দুদিনের জন্য ভারত সফর করেছিলেন সেই সফরকে কেন্দ্র করে। কিন্তু আমি যদি আপনার কাছে শুধু জানতে চাই, চীন সফরের আগে প্রধানমন্ত্রীর দুদিনের এই যে ভারত সফর, এটাকে কি লিডার হিসাবে প্রধানমন্ত্রীর একটা কূটনৈতিক কৌশল বললেন, নাকি চীন যাওয়ার আগে প্রধানমন্ত্রীর বেইজিংয়ে কি কি বলবেন সেটা নির্দেশনা ভারত থেকে শুনে আসলেন? কোনটা? আমি আসলে দেশের মানমর্যাদাটা মাথায় রাখতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবেন আর নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে তার অনুমতি নিয়ে আসবেন বা তার কাছে স্ক্রিপ্ট জমা দিবেন এবং স্ক্রিপ্ট অ্যাপ্রুভড করে তারপর তিনি সেটা আবার বেইজিংয়ে গিয়ে বলবেন, এই চিন্তাটা আমি মাথায় আনতে চাই না। ফার্স্ট থিং হলো হোয়াট এভার মেবি, বাট এই চিন্তাটা আমি কোনো অবস্থাতে মাথায় আনতে চাই না, অনেকগুলো কারণে। তাহলে আমরা চিন্তামুক্ত হচ্ছে এই কারণে যে সরকার একটা স্ট্যাবল সরকার, ভারতের নিয়ন্ত্রিত সরকার না। না, এটাও মানে এটা সবাই বলে। এখন আমি যদি এত এই সব কথারই আবার যদি আমার মুখ থেকে কেড়ে নিয়ে আপনি বলেন, তো সবাই বলবে যে এটা আর কোনো ইমান টিমান কিছুই নেই, আগে আওয়ামী লীগ করতো আবার আওয়ামী লীগে যাওয়ার ধান্দা করতেছে আর কি। তা আমি খুব স্বাভাবিকভাবে চিন্তা করতে চাই যে 18 কোটি মানুষের দেশ, একটা বৃহৎ অর্থনীতি, এদেশের সম্ভাবনা, অনেকগুলো সম্ভাবনা আছে, যে সম্ভাবনার সূচকগুলো ভারত এবং চীনের চাইতে বেশি, মানে গ্লোবাল পার্সপেক্টিভে, এতে সত্য কথা। এবং এটা এই গত সেই 91-র পর থেকে ধারাবাহিকভাবে এই সফলতা আসছে আমাদের। সেই মাতৃ মৃত্যু, মেয়েদের গর্ভধারণ, সেফ প্রেগন্যান্সি, অনেকগুলো বিষয় আমাদের একেবারে কিংবদন্তির সফলতা আছে জাতিসংঘ কর্তৃক, যেটিকে বলা হয় সাস্টেনেবল গোল। আর সমস্যাটা হলো যে ভারত বৃহত্তর প্রতিবেশী, তাদের একটা সাইকোলজিক্যাল, হাজার বছরের একটা সাইকোলজিক্যাল দাদাগিরি আছে। দিল্লির দাদাগিরি, এটা আকবরের জমানাতেও ছিল, অর্থাৎ মুসলমানরা যখন শাসন করেছিল, ইলতুৎমিশ যখন ছিল, গিয়াসুদ্দিন বলবন ছিল, আর নরেন্দ্র মোদী, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। দিল্লির সিংহাসনটাই হলো এরকম, ওখানে বসলেই আমাদের এই বাংলার যারা লোকজন আছে তাদেরকে তারা ওইরকমভাবে সমপর্যায়ে মনে করেন। এমনকি মহাভারতে আপনি দেখবেন যে গঙ্গা নদী যে সৃষ্টি, পদ্মা নদী যে সৃষ্টি, এটাকে তারা বলা হয় যে ভাগীরথী পর্যন্ত দেবতার আশীর্বাদ ছিল, পাখিটা চুরি করে বাংলাদেশে ঢুকে গেছে, এই অংশে ঢুকে গেছে। ফলে যে গঙ্গা স্নান বলতে যেটা বোঝায়, পবিত্র গঙ্গা স্নান, ওটা ভারতের অংশে যেটা আছে সেখানে স্নান করলে পবিত্রতা হওয়া যায়। কিন্তু রাজশাহীর এপারে এসে পদ্মা নদীতে স্নান করলে কখনো কেউ পবিত্র হতে পারে, এটাকে কেউ গঙ্গা স্নান বলে না। এই দেখেন 5000 বছরের ইতিহাসে এই বাংলাকে ছোট করে রাখার যে একটা প্রবৃত্তি, সেই প্রবৃত্তি রয়ে গেছে, এবং সে তার কারণেই আমাদের মধ্যেও এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী দিল্লিতে কেন গেছেন, এটা প্রধানমন্ত্রী তার প্রেস কনফারেন্সে খুব খোলামেলা বলেছেন। এখানে অনেকগুলো সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, হ্যাঁ স্মারক হয়েছে। এইগুলোর ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে হয়তো কোনো চুক্তি হলেও হতে পারে। তারপরে ট্রেন, বাংলাদেশ ভারত ট্রানজিটের বিষয়টি আছে, রেলপথ, সবকিছু আছে, তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু আমি গোলাম মোল্লা রনি যে জায়গাটি জানতে চাই, বেইজিং সফরের আগে প্রধানমন্ত্রীর এই দুদিনের ভারত সফরটাকে আপনি বলছেন যে না, বেইজিং এ কি বলা হবে সেটা দিল্লিতে প্রেসক্রিপশন করা হয়নি, কিন্তু আমি যদি বলি তাহলে আমরা শুধু কি পেলাম ভারত সফরে, আমরা কি অর্জনটা? না, ভারতের আসলে এখন বাংলাদেশকে দেওয়ার মতো কিছু নেই, বাংলাদেশ থেকে নেওয়ার মতো তাদের অনেক কিছু আছে। ভারত বাংলাদেশকে কি দেবে, হোয়াট ক্যান দে ডু? মানে তাদের বাংলাদেশকে দেওয়ার মতো আসলে কিছুই নেই। বাংলাদেশের পানি তারা নিয়ে যাচ্ছে, এটা আমাদের জিনিস, আমাদের জিনিস তারা জোর করে নিয়ে গেছে। না, মূলত ব্যাপার হলো ভারতের সাথে এই জিনিসগুলো যদি কূটনৈতিক চ্যানেলে আপনার আদায় করতে হয়, তাহলে আপনার সেই দক্ষতা লাগবে। মামলা মোকদ্দমা করে জিততে হলে আন্তর্জাতিক অঙ্গনে আপনার সেই ধরনের বন্ধু থাকতে হবে, আর যুদ্ধ করতে হলে সামরিক শক্তি লাগবে, পাকিস্তানের মতো সামরিক শক্তি লাগবে, এছাড়া আপনি পারবেন না। এখন ভারতের কাছে আমরা কোনো জিনিস, এমন কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় নেই ভারতের কাছে যেটা আমরা চাইতে পারি। আমাদের জিনিস, আমাদের অভিন্ন 54টি নদীর যে পানি, এই পানি তারা জোর করে তাদের ওখানে খাল কেটে বিভিন্ন জায়গাতে নিয়ে আমাদেরকে সর্বনাশ করছে। এটা ভারত। আমাদের সীমান্তে তারা যে বাড়াবাড়ি করছে, এটা তারা আমাদের সাথে অন্যায় করছে। আমাদের ভূমি ব্যবহার করে তারা রেলপথ ব্যবহার করতে চাচ্ছে, সব কিছু করছে। তারা তো একবারও বলছে না যে ঠিক আছে বাংলাদেশের ট্রেন এখান থেকে সোজা ভুটান চলে যাবে, আমাদের কোনো আপত্তি নেই, এই কথা তো বলছে না। তারা বলছে তাদের পশ্চিমবঙ্গের ট্রেন গিয়ে চলে যাবে আসাম গোড়া। না, আমরা শুধুমাত্র দিতে বাধ্য হচ্ছি বা দিচ্ছি, বাধ্য হচ্ছি
আমাদের সেই কূটনৈতিক সক্ষমতা নাই, যে কোনো কারণেই হোক না কেন। এটা আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক আছে। তারপর শেষে বন্ধুত্বের বোঝাপড়া না, নাকি শুধুমাত্র বাধ্য কেন বলছেন? এটা বাধ্য বলতে যে ভারতের এই যে আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে, ভারতের এখন যারা বিজেপির যারা লোকজন আছে, বিরাট তারা রাজনীতিবিদ আছে, তারা মনে করে যে আওয়ামী লীগ সরকারকে ভারত দয়া দাক্ষিণ্য করে ক্ষমতায় বসিয়েছে, ফলে আওয়ামী লীগের কাছ থেকে যে কোনো জিনিস নেওয়া যাবে। এটা ওদের একটা সাইকোলজিক্যাল। এখন এটা কতটা সত্য কতটা মিথ্যা, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন। দয়া দাক্ষিণের সরকার বসেছে ক্ষমতায় না, এখানে আমার কি মনে করে ব্যক্তিগত কিছু আসে যায় না। ব্যক্তিগত জায়গাটা তো মতামত আসে সব না, জায়গায়। ব্যক্তিগত জায়গাতে মতামত আসে। আমার বক্তব্যটা হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের যেভাবে আসলে ডিল বঙ্গবন্ধু করেছেন, বঙ্গবন্ধু যেভাবে করেছেন এভাবে আসলে জননেত্রী শেখ হাসিনা করতে পারছেন না। পারছেন না। বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, তার যে তিনি যেভাবে পানি চুক্তি করেছেন, তিনি যেভাবে এখান থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করেছেন, তিনি যেভাবে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন যেখানে থ্রেট স্বরূপ তিনি ওআইসিতে যেভাবে যোগদান করেছেন। আমরা ঠেকলাম কোথায়? আমরা ঠেকলাম হলো ধীরে 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 ভারতের সাথে যে বঙ্গবন্ধু যে সম্পর্কটা শুরু করেছিলেন সমতার ভিত্তিতে, এবং সেখানে আমি নিজেও দেখেছি বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী যখন পাশাপাশি বসতেন, আমাদের কাছে দুজনকেই মনে হতো গ্লোবাল লিডার, আমাকে কেউ কখনো মনে হতো না। কিন্তু এরা কীভাবে যেন কথাবার্তা বলে। আমাদের যারা এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, ভারতে যান, তাদের সাথে আর ভারতের যারা নেতৃবৃন্দ পাশাপাশি বসার পর ঠিক আমাকে গ্লোবাল পার্সপেক্টিভে 73-74 সনে বঙ্গবন্ধুর সঙ্গে ভারতীয় নেতাদের সম্পর্ক, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে ভারতীয় নেতৃবৃন্দের সম্পর্ক, এমনকি এরশাদ জামানাতে এরশাদ সাহেবের সাথে ভারতের যে সমপর্যায়ের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর যে সম্পর্ক, ওই দৃশ্যগুলো আমরা এখন সমপর্যায়ে দেখি না। এখন কেন যেন মনে হচ্ছে আমরা ডে বাই ডে আমাদের মর্যাদার জায়গাটা আমরা রাষ্ট্রীয়ভাবে, নাগরিক হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে, সরকার প্রধান হিসেবে, ভৌগোলিক গুরুত্ব হিসেবে আমরা কেবলই মাত্র ভারতের একটা কবজার মধ্যে চলে যাচ্ছি। জনাব অসীম কুমার উকিল, শুনলাম অনেকক্ষণ। এই পাশটাতে এবার আপনার কাছে আসি, যেখানে আমি ছোট্ট করে প্রশ্ন করলাম যে আমরা খালি দিচ্ছি, পাচ্ছি না কিছু, আমরা বাধ্য হচ্ছি দিতে, এমনটাই কি ঘটনা? আপনাকে ধন্যবাদ। সহ-আলোচক, বিজ্ঞ সহ-আলোচক গোলাম মোল্লা রনিকে স্বাগত। নিঃসন্দেহে আজকের দিনের সর্বত্র আলোচনার বিষয়বস্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স, ভারত সফরকে ঘিরে প্রেস কনফারেন্স, এবং সাম্প্রতিককালের বিভিন্ন সফরোত্তর প্রেস কনফারেন্স, এটা একটি রুটিন ওয়ার্ক। সেই হিসেবে আজকের প্রেস কনফারেন্সটা অনেক প্রাণবন্ত ছিল এবং সময়ের বিবেচনায় একটু অধিক সময় নিয়ে উনি কথাবার্তা বলছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব, বর্তমান সময়ের বিভিন্ন বিষয়ের দিনে কথাবার্তা খোলামেলা উনি আলোচনা করেছেন। বেশ প্রাণবন্ত আলোচনা হয়েছে আমি যতটুকু দেখেছি। নিঃসন্দেহে এই জিনিসগুলো আমাদের খুবই ভালো দিক। গোলাম মোল্লা রনি অনেকগুলো বিষয়ে আলোচনা করেছেন। এই বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, আমাদের প্রতিবেশী দেশ, বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, আমার মুক্তিযুদ্ধের সময়কালের বন্ধু রাষ্ট্র ভারত, যারা সব কিছু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। সেই জায়গা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। স্বাধীনতার 52 বছর পার করে আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। কেন তাহলে উনি যে কেন বলছেন যে ভারতের সাথে রিলেশন আমাদের পিছিয়ে যাওয়ার গল্প, জবাবটা উনি দিবেন, এটা তো আমার দেওয়ার বিষয় না। আমি তো কাউন্টার চাইবো যে ওনার কথা কাউন্টার চাবেন না, আমি তা বলছি না, কিন্তু বিষয়গুলি মানে আলাপ করতেই হবে। যে যখন বলে যে গঙ্গা স্নান করতে সবাই এদিকে যায়, তখন আমার মনে হয় এটার মধ্যে একটা ব্যবসায়িক ব্যাপার স্যাপার আছে। গঙ্গা বন্ধ গেলে বেশ ভালো পয়সা পাতি আরেজ করবে। আমরা ছোট সময় থেকে ব্রহ্মপুত্রতে স্নান করেছি, এতে গঙ্গা স্নানের স্বাদটুকু পেয়েছি, বা মনে হয়েছে আমার পুণ্যের কাজ এটুকু হয়েছে। কিন্তু এটাও ঠিক গোলাম মোল্লা রনি যেটা বলে যে এখানে পদ্মা মেঘনা যেমন স্নান করলে হবে না, গঙ্গাতে গেলে এটা পূর্ণতা পাওয়া যাবে। এইগুলি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং এই যে সৃষ্ট সমস্যাগুলি একই। এটা তো ইংরেজরা তার কৈটল্য নীতি, টু নেশন থিওরিতে দেশটা চালায় আমাদের উপর দিয়ে গেল। ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র না, হিন্দুর জন্য হিন্দুস্তান, মুসলমানের পাকিস্তান দিয়ে চলে গেল। সেই থেকে আমরা প্রতিনিয়ত এরকম বিভিন্ন সংকট মোকাবেলা করা। গোলাম মোল্লা রনির কথা অনুযায়ী যেটা বলছে যে ব্যবসায়িক নীতিতে কায়দা করে সবসময় ফায়দাটা ভারতই নিচ্ছে। না, সেটা তো বলতেই পারে, কিন্তু যে বললো যে বঙ্গবন্ধু তার পার্সোনালিটি দিয়ে অনেক জিনিস খুব সহজ করেছে। হ্যাঁ, কিন্তু আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও যে উল্লেখযোগ্য পদক্ষেপগুলি আছে, সেগুলো তো অস্বীকার করার কোনো বিষয় নেই।
ধরেন মজিবিন্দারা চুক্তি হয়েছে বাস্তবায়ন তো আমার নেত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে, যে সাগরের অগাধ জলরাশি ব্লু ইকোনমির যে ক্ষেত্রটুকু এটা আমার নেত্রী হাত ধরে হয়েছে। শান্তি চুক্তি তো মানে বিএনপি তো বললে হলে ছিল দেশটা ভারতের হাতে বুঝে তুলে কতবার একটা দেশ বিক্রি হয়, কেন বিরোধী পক্ষ বারবার বলছে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে? মানে এটা একটা হাস্যাস্পদ কথা, কোনো দেশ বিক্রি হয় এটা করে নিজেদেরকে ছোট করা ছোট করা, এটার জবাব তারা দেবে আর কি। কিন্তু কোনো দেশ কখনো বিক্রি হয় না, স্বার্থ কথা থাকবেই, আলাপ আলোচনা হবে, সমালোচনা হবে। কিন্তু এটা ওই যে বেগম খালেদা যে বলছিলেন শান্তি চুক্তির সময় উনি কি স্বার্থটা বুঝাতে যে দেশটাকে টিকেট করেছিলেন? আসলে কি স্বার্থ বেশি বিকিয়ে দেওয়া হচ্ছে ওই জায়গা থেকে বলছি দেশ বিক্রি হচ্ছে? এগুলো এই যে বললাম যে টু নেশন থিওরির সৃষ্টিতে যে দেশটা সেই দেশটা তো আমরা এনে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছি মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তার পরবর্তী সময়ে যে টানাপোড়েনগুলি হয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্সটা একটা সবসময় ভালো আপার হ্যান্ড পেয়েছে, সবসময় জায়গাগুলি গিয়েছে। কিন্তু আমি একটু জানতে চাই, এত ভালো বন্ধুত্ব চিরকালীন আমাদের একটা রক্তের বন্ধন, সব বন্ধনই আছে, সবচেয়ে বড় বন্ধু বিপদের বন্ধু ভারত এদেশের, কিন্তু সেখানে সীমান্ত হত্যা, তিস্তার অমীমাংসিত ইস্যু এবং মমতা ব্যানার্জি একদম সাফ জানিয়ে দিয়েছে এটা যদিও রাজ্য এবং সেন্ট্রালের বিষয় অসীম কুমার উকিল, কিন্তু মাঝখান থেকে অভ্যন্তরীণ বিষয় আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, কিন্তু তাদের অভ্যন্তরীণ বিষয়ে তো আমরা বলির পাঠা, এদের বরফটা ভাঙবে কে? পাঠা হওয়ার সুযোগ নাই, পাঠা অ্যাভেলেবল না এখন, আজকের দুনিয়াতে পাঠা অ্যাভেলেবল না। তিস্তার সমাধান কি? হবে, সমাধান হবে, হবে না তা না, কবে কবে কখন সেটা সময় সাপেক্ষ ব্যাপার। বরং ভারতের সফরকালে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন একটা কারিগরি টিম আসবে, আমি সে জায়গাতেও যাচ্ছি না, কিন্তু আমার এই একটা সমস্যা আছে, তিস্তার পানি বন্টন, গঙ্গা চুক্তি আছে, হ্যাঁ গঙ্গা চুক্তি রিনিউয়াল, এটা রুটিন হয়ে যাবে, সেটা তো পশ্চিমবঙ্গের বাধা আছে, আচ্ছা সেটা অতীত ছিল যখন চুক্তি হয়েছে, কিন্তু এইগুলি সীমান্ত হত্যা সমাধান কি? হ্যাঁ সীমান্ত হত্যা, আমাদের তো সাম্প্রতিককালে সীমান্ত হত্যা এবং ভিসা জটিলতা ভিসা প্রক্রিয়া, এগুলি নিয়ে আমরা কথা বলছি। এবং আগে একটা জিনিস শুনছিলাম যে ইলেকশনের কারণে ভিসা পদ্ধতিটা নিয়ে এরা কাজ করতে পারছে না, এখন এই মেডিকেল গ্রাউন্ডের ভিসাটা ইজি করে দিয়েছে চুক্তির মধ্যে, এবং আমরা এটাও শুনতে পাচ্ছি যে অনলাইন চুক্তিগুলো হবে, খুব সহজ আসবে। বিএসএফ এর বিষয়টা অবশ্যই আমাদের উদ্বেগের ব্যাপার, আমরা এটা নিয়ে কথা বলতেছি, এবং আমি প্র্যাকটিক্যালি মনে করি যে গঙ্গা চুক্তির এটা রিনিউয়ালটা হবে, তিস্তা এবং এই আমাদের বর্ডারের যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমাদের সামনে ভাইটাল ব্যাপার, এবং আমরা এটা সম্ভব এটা সলভ করা, সে ব্যাপারে কাজ হচ্ছে। আমি বিশ্বাস করি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জায়গাগুলিতে অবশ্যই আমরা সেটেল করতে পারবো। কিন্তু এত অগ্রগতি, এত সেটেলমেন্টের পরও কেন সব বিরোধী পক্ষগুলো বলছে যে আপনারা আসলে বর্তমান সরকার কিছুই কাজের কাজ করতে পারছে না, ভারত তাদেরকে ক্ষমতায় আপনাদের বসিয়েছে বলে আপনারা একটা নতজানু সরকার হয়ে বসে আছেন? হ্যাঁ, আমরা তো এই কথা বলি না যে প্রধানমন্ত্রী ভারত সফর করে আসে ঢাকা এয়ারপোর্টে বলে যে গঙ্গার পানির বন্টনের কথা বলতে ভুলেই গিয়েছিলাম, এরকম কথা তো বলে না। আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছি, আমরা সামগ্রিকভাবে সব কিছু মিলে। এই যে কানেক্টিভিটির কথাটা বলেছে, কানেক্টিভিটি আজকালকার দুনিয়াতে এই ডিজিটাল ওয়ার্ল্ড বলি, স্মার্ট ওয়ার্ল্ডে বলি, উন্নয়নের পূর্বশর্ত যেই জায়গার কানেক্টিভিটি যত ভালো, যত বেশি, সে তত সাকসেসফুল মানুষ। এটা আমার দেশে আমি এই যে গেলো গেলো করে সব কিছু দিয়ে দিই আর কি, যে আবার শেষ পর্যন্ত বলে ফেলে দেশটাই বিক্রি করে দিল, এই যে হাস্যাস্পদ কথাগুলি বলে বাংলাদেশের মানুষের একটা সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে অস্থিরতা সৃষ্টি করতে চায়। যদিও রাম মন্দিরের পক্ষে অযোধ্যার মানুষ ভোট দেয় নাই, এই সুরসুরি কিন্তু বাংলাদেশের লাগে। আমার কথা হচ্ছে যে সমস্যার সংকুলে বাংলাদেশে আমরা, দেশ আমাদের আছে তো, আরে জাত গেল বলে গান গাইলে তো হবে না, এটা ওই সময় এটা মনে ছিল, জাত গেল ওই মুসলিম বাড়িতে হিন্দুরা খাইতে গেলে জাত গেলো করে বলতো, কিন্তু আমরা ছোট সময় দেখেছি পাকিস্তানমূলক কম বেশি কিন্তু এরকম একটা বিষয় ছিল, কিন্তু স্বাধীনতার পর এই কথার কেউ বলে না এই বাড়িতে খেলে জাত যাবে। 1972 সালে আমার যে সমস্যা ছিল, সেই সমস্যা আমরা অতিক্রম করে আজকের একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখান থেকে দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষ দার্জিলিংয়ে লেখাপড়ে পোলাপান,
মানে 1000 শিক্ষা প্রতিষ্ঠান আছে দার্জিলিং এর পাহাড়ে, যেখানে ভারতের সবকটা প্রদেশের লোক আছে, আবার রংপুর দিনাজপুরের ছেলেমেয়েরা ওইখানে লেখাপড়া করে। বাংলাদেশের সব মানুষ আছে দার্জিলিং এ পড়াশোনা হ্যাঁ, করে। কারণ জায়গাটা এত সুন্দর, উন্মুক্ত, এত সহজ হয়েছে যে জায়গাগুলি সবাই এনজয় করে। প্রতিটি ক্ষেত্রে ট্রেনে কমলাপুর রেল স্টেশন থেকে উঠে গিয়ে শিয়ালদা নামতে পারছে, আগে তো এগুলি কল্পনা করা যায়নি। সকল ক্ষেত্রে চিকিৎসা, আপনার মার্কেটিং, ট্রাভেল, সব প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ক্রমশ উন্নতি হচ্ছে। এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয় ইন দ্য লং রান আর কি, যে এই পপুলেশনের যে দেশটা ভারত আর কি, সেখানে আমার যে গার্মেন্টসটা আছে, যে গার্মেন্টসটা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কেন্দ্রিক মূলত, সেইটাও অদূর ভবিষ্যতে ভারতের এই মার্কেটও আমরা একটা প্রভাব ফেলতে পারবো, যেখান থেকে দাঁড়িয়ে আমার গার্মেন্টস আরও আপার হ্যান্ড পাবে, যেখানে আমার রেমিটেন্সও একটা বৃহৎ পরিমাণে আসছে। মানে ভারতের রেমিটেন্সটা কি আছে, ভারতের প্রত্যেক ট্রাভেল এজেন্সি আছে যতগুলি, প্রত্যেকটা ট্রাভেল এজেন্সিতে বাংলাদেশের একটা বাঙালি ছেলে কাজ করে, কারণ বাংলাদেশের লোকজন যখন যায় সে তাকে খুব প্রয়োজন, দুবাসের কাজটুকু করে। ওইখানকার এরকম প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের মানুষের প্রচুর সুযোগ আছে, রেমিটেন্সটা আসছে, গার্মেন্টসের একটা ক্ষেত্র উন্মুক্ত হবে। এবং এটি স্বাভাবিক, সেভেন সিস্টারকে ঘিরে আমাদের যেরকমভাবে উন্নয়ন, অগ্রগতি, মার্কেটিংয়ের জায়গাটুকু হবে, ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের সাথে সাথে এই জায়গাগুলি এগিয়ে যাবে। অতি অবশ্যই আমি আবারও বলছি যে বিএসএফ বর্ডার যে কিলিং, সেটা বন্ধ করার জন্য আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে। এবং আমি এটা বিশ্বাস করি ভারতও এই ব্যাপারে অবশ্যই আরও উদ্যোগী ভূমিকা নিয়ে এগিয়ে আসবে, ওটা বিশ্বাস করি। ভিসা সমস্যার সমাধান হবে, উন্নত বিশ্বের মতো আমাদের দেশগুলির সাথেও ভারতের ভিসা সমস্যার সমাধান হবে। এবং এটারই স্মেলটুকু, আজকে সুবাতাসটুকু ছিল আজকের প্রেস কনফারেন্সে, আমি বিশ্বাস করি অত্যন্ত প্রাণবন্ত একটা প্রেস কনফারেন্স হয়েছে, সবাই সব প্রশ্ন করেছে, সব প্রশ্নের উত্তরও মিলেছে আজকের দিনে দাঁড়িয়ে। গোলামুল্লাহ রনি, আপনার নিশ্চয়ই প্রশ্নের জবাব আপনি পেয়েছেন। উনি আশার কথা বললেন, নিশ্চয়ই আপনি আশা হতো না, কিন্তু আমরা কি ভারতেই থাকবো নাকি অন্য প্রসঙ্গে আবার যেতে হবে? আমাদের চীনে যেতে হবে, আমাদের চীনে যেতে হবে। কাকে চীনে যাবেন? চীনে যেতে যাবে। এবং এখানে প্রধানমন্ত্রী যে প্রাণবন্ত ছিলেন, প্রাণবন্ত থাকার যথেষ্ট কারণ আছে। এর কারণ হলো আপনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে যে জনাব নরেন্দ্র মোদীর যে ছবি ছিলেন দেখছেন, সেখানে প্রধানমন্ত্রী ওখানে এই আজকের যে প্রেস কনফারেন্সে প্রাণবন্ততা ছিলেন, ঠিক তদ্রূপ তিনি দিল্লিতেও প্রাণবন্ত ছিলেন। এবং এটা আমাদের জন্য ভালো, বিকজ নরেন্দ্র মোদী এখন যে ঐতিহাসিক একটা অবস্থার মধ্যে আছে, যে মোদি মিডিয়া বা গদি মিডিয়া যেটিকে বলা হয়, সেটা তাকে যেভাবে মহামানব হিসেবে তৈরি করেছিল, এবারে নির্বাচনে ঐতিহাসিকভাবে তিনি যেভাবে ধরা খেয়েছেন, তো সেই তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আগের তার যে দাদাগিরি, আগের তার যে পাশে, আগের যে তার যে উচ্ছলতা, এটা আমি এবার দেখিনি। বরং তার চেহারা, সুরত, পোশাক আশাক সব কিছুর মধ্যে যেন একটা দন্যতা ছিল। এবং সেই তুলনায় অনেক দিন পরে 2009 থেকে এতদিনের মধ্যে ইন্ডিয়ান কোনো নেতার সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে বসতে গিয়ে ওই পাশাপাশি ওই নরেন্দ্র মোদী বলেন কিংবা মনমোহন সিং বলেন বা সোনিয়া গান্ধী, তাদের সাথে এইবার প্রধানমন্ত্রীকে উজ্জ্বল মনে হয়েছে। এবং সেই উজ্জ্বলতাটাই আজকে এই প্রেস কনফারেন্সে সেটা প্রকাশিত হয়ে গেছে। দুজন পাশাপাশি বসাতে কি মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী গ্লোবাল লিডার? না, গ্লোবাল লিডার মনে হয়নি, সুবিধাজনকভাবে অবস্থানে, মানে ওই দুজনের ব্যক্তিগতভাবে। এখানে হয় কি, আপনি গ্লোবটা অনেক বড়, নরেন্দ্র মোদী ইজ নট ইজ এ গ্লোবাল লিডার। আর আমরা যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলি একটা গ্লোবাল লিডার, আসলে প্রধানমন্ত্রীকে ছোট করা হয়। বাংলাদেশের দেয়ার ইজ এ স্টিল ম্যানি কান্ট্রি ইন দ্য ইউরোপ যেখানে সাধারণ সিটিজেনরা বাংলাদেশের নাম পর্যন্ত জানে না। আমি ওই পার্সপেক্টিভে আলোচনা করছি না, আমি বলতে চাচ্ছি কি, দেখুন একটা দেশ, যে দেশটির সাথে বাংলাদেশের সাথে ভারতের ভালো সম্পর্ক, রাশিয়ার ভালো সম্পর্ক, চীনের ভালো সম্পর্ক, ইভেন তো আমেরিকারও ভালো সম্পর্ক, এই যে ভালো সম্পর্ক, অথচ এই দেশগুলোর সাথে ওই দেশগুলোর কিন্তু একটা বৈরী সম্পর্ক আছে। একমাত্র দেশ বাংলাদেশের সাথে এদের ভালো সম্পর্ক, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। সেই জায়গাতে আমি বলছি এটা তো লিডারশিপের কারিশমা। না, একটা জায়গাতে ভালো সম্পর্ক নেই, একটা জায়গাতে ভালো সম্পর্ক নেই। প্রত্যেকটা সম্পর্কতেই ওরা ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলাদেশকে এই রক্ত চোষার মতো, জোকের মতো সেই বাংলাদেশ থেকে স্বার্থ আদায়ের জন্য গেছে। এই যে নিকোলাস সার্কোজি বাংলাদেশে এসেছেন, বিমান বিক্রির জন্য আসছেন। ডোনাল্ড লু সেই থেকে শুরু করে যারা যারা আসছেন তাদের বোয়িং বিক্রি করতে হবে, তাদের সেন্ট মার্টিন নিতে হবে, তাদের এই এখানে গভীর সমুদ্র মধ্যে তেল গ্যাস ট্রেডিং। এখন সেই এটা ইটস নট এ রিলেশন, মানে
যেটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলা হয়, যেমন ভারতের সাথে ইসরায়েলের একটা সুগভীর বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, ভারতের সাথে রাশিয়ার একটা সুগভীর বন্ধুত্ব রয়েছে, চীনের সঙ্গে ভারতের সুগভীর বন্ধুত্ব বাংলাদেশের সাথে রয়েছে। ভারতের তো সুগভীর না, সম্পর্ক কোনো অবস্থাতে দেখুন মোদির সাথে দেখা করতে গেলেও কিন্তু একই সঙ্গে মাননীয় First thing প্রধানমন্ত্রী হলো গান্ধী পরিবারের সাথে সৌহার্দ্যতা ফার্স্ট থাকলো। থিং হলো যে এখানে আমি দ্বিমত পোষণ করি যে সেই প্রথম থেকে 50-এর দশক থেকে এখন পর্যন্ত ঐতিহাসিক প্রয়োজনে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আর ঐতিহাসিক প্রয়োজনে আমরা তাদের সেই সহযোগিতা নিতে বাধ্য হয়েছি। তো এই সহযোগিতার কারণে এই দুটো দেশের মধ্যে অনেকগুলো গর্ত তৈরি হয়েছে। ভারতীয় যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলোতে তারা সবসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা সম্মান করেনি পর্যাপ্তভাবে, তারা সেটাকে পাকিস্তান ভারত যুদ্ধ বলার চেষ্টা করেছে। এমনকি আমাদের যে স্যারেন্ডারটা, আপনি চিন্তা করেন যে এখানে স্যারেন্ডার হলো জেনারেল নিয়াজি স্যারেন্ডার করলো, অথচ জেনারেল উসমানে সেখানে নেই, তাজউদ্দিন সাহেব সেখানে নেই। সো ইটস এ হিউজ মানে যাকে বলা হয় বিতর্ক। কাজেই ভারতের সাথে আমাদের সাথে ইভেন বঙ্গবন্ধুর জমানাতেও সম্পর্ক ভালো ছিল না, কোনো জমানাতে সম্পর্ক ভালো ছিল না, এখনও নাই। কিন্তু বৃহত্তর প্রতিবেশীকে তো অস্বীকার করা যায় না, তাকে রাখতে হয়। এখন ওখানে সম্পর্কটা রক্ষা করার জন্য জিয়াউর রহমান সাহেব যেভাবে পেরেছিলেন, বঙ্গবন্ধু যেভাবে পেরেছিলেন, ওইভাবে যদি আমাদের পরবর্তী নেতৃত্বগুলো তাদের ব্যক্তিত্ব ঠিক রাখতে, মইনু আহমেদ বলেন বা এরশাদ সাহেব বলেন, তারা যে সামরিক কূপ করেছে, ক্ষমতায় থেকেছে, ভারতের দয়া নিয়ে তাদের থাকতে হয়েছে, ফলে তারা বার্গেনিং করতে পারেনি। তো যা হোক, বার্গেনিং যদি করতে পারতাম তাহলে ভারতের সঙ্গে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক হতো। বার্গেনিং এর ক্ষেত্রটা কোথাও দেখতে পাচ্ছেন কি? যেহেতু বললেন যে মোদির পাশে এবার প্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে আরো বেশি মানে শুনেন, এখন যোগ্য মনে হয়েছে। আমি বলি, এখন প্রধানমন্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঐতিহাসিক সুযোগ দিয়েছে এই রোহিঙ্গাদের সমস্যা নিয়ে, মানে সে যদি খালি এই টোটাল মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে এই রোহিঙ্গার সমস্যাটা খালি সেনাবাহিনীর উপর ছেড়ে দেয়, বিশ্বাস করেন প্রতি মাসে একবার করে মোদি বাংলাদেশে আসবে, প্রতি মাসে একবার। শুধুমাত্র এই রোহিঙ্গা সমস্যাটার যদি খালি মিলিটারি সমাধান বাংলাদেশ এই মুহূর্তে করে দেয়, এই ঐতিহাসিক সুযোগ বাংলাদেশের কাছে চলে আসছে যে এভরি মান্থ চলে আসবে। আর ওই যে চুক্তি করার জন্য সেখানে যাচ্ছে, মানে আমরা এখন যেমন ওই তিস্তা চুক্তির জন্য তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরছে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকটা লোক বাংলাদেশ এসে বলবে চুক্তি করে দিয়ে গেলাম, এরকম একটা ঐতিহাসিক সুযোগ। আর ওই জায়গাটা দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর যে গণতান্ত্রিক সিল সাপোর্ট দরকার, ওটা যদি একটা ফেয়ার ইলেকশন হতো সত্যিকার অর্থে, তাহলে উনি পারতেন, ওনার সে সাহস আছে, ওনার সেই প্রজ্ঞা আছে, আর রক্ত তো বঙ্গবন্ধুর রক্ত সেটা আছে। কিন্তু মূল ব্যাপার হলো যে পিছনে যে লিঙ্কেজটা, এখানে তো সব বেনজিরিয়ান গং, তারা ওখানে একটা সিন্ডিকেট করে ফেলেছে, ফলে তার ভিতরে যে স্পিরিটগুলো আছে সেই স্পিরিটটা এখন কাজে লাগানো যাচ্ছে না। 2 নম্বর হলো তার ভিতরে যে ব্লাড লাইন আছে, সেই ব্লাড লাইনটা এখন কাজে লাগানো যাচ্ছে না, তার অভিজ্ঞতাটা কাজে লাগানো যাচ্ছে না। আর প্রকৃতি আমাদেরকে এই মুহূর্তে যে সুযোগ দিয়েছে, এবং আপনি অবাক হয়ে যাবেন যে সারা দুনিয়াতে অর্থনীতির অবস্থা খারাপ, এমনকি ভারতের অবস্থা খুবই খারাপ। সেই তুলনায় যে আমাদের ফরেন রিজার্ভ অনেক কম, তারপরে কিন্তু আমরা ভারতের চেয়ে ভালো অবস্থানে আছি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে মন্দ ভোটের কারণে এই বার্গেনিং পয়েন্টে পিছিয়ে আছে বাংলাদেশ? অনেক পিছিয়ে আছে, অনেক রাইট, ইউ আর রাইট। আর আপনি যেটা বলছেন যে সামরিক বাহিনীর হাতে যদি রোহিঙ্গা ইস্যুটা দিয়ে দেওয়া হয়, মানে টোটাল ভারতকে নাস্তানাবুদ করে ছেড়ে দেওয়া যায়, ভারতকে রীতিমতো নাস্তা। প্রতি মাসে মোদি আসবে বাংলাদেশে, আই কুড গ্যারান্টি ইউ। অসীম কুমার উকিল, আলোচনা বলিস ভাই আমার গোলাম মোল্লার এমপি হলে প্রবলেম সব সলভ হয়ে যাবে, কথাটা এই জায়গায় না পিন পয়েন্ট করেছে আর কি। হয়তো তাই হইতেও পারে, কিন্তু হবে যে আমার কোনো গ্যারান্টি কিছু নাই, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। আমি বরঞ্চ মনে করি যে ধরেন এই যে ওনার উপস্থাপনার দু একটা পয়েন্ট আর কি, যে বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট পলিটিক্স যেটা গোলাম মোল্লা রনিরা করে আর কি, ভারতের ভূমিকাটাকে বলে দাদাগিরি কথাটা কিন্তু ব্যঙ্গাত্মক না, এটা খুব মানে ঠাট্টা করা তুচ্ছার্থে ব্যবহার করা, কিন্তু এই টার্মটা কিন্তু ব্যবহার করেছে বা করে সবসময় আর কি। এই পলিটিক্সের একটা ফরম্যাট আর কি, তুচ্ছার্থে ব্যবহার করা আর কি। আবার বলবে যে ইন্ডিয়ানরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, পৃথিবীর বৃহত্তম একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের এই ভালো আছে। এটা এই বিজেপির পলিটিক্স উত্থান এগুলি নিয়ে অনেক কথা আছে। আমি কিন্তু এক কথায় বলে দিছি যে অযোধ্যার মানুষ কিন্তু ভোট দেয়নি বিজেপিকে, ধর্ম কাজে লাগেনি না। একটা স্যাম্পল তো যথেষ্ট ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের এই জায়গাটা থেকে এই যে বলে যে ঐতিহাসিক প্রয়োজনে সিন্স 1947 আমাদেরকে একটা সাপোর্ট তারা দেয় ঐতিহাসিক প্রয়োজনে, মানে এটার মধ্যে প্রচণ্ড একটা ব্যঙ্গাত্মক বিষয় থেকে যায়। আমি বলতেছি যে সেই জায়গাগুলি আমরা তো অবশ্যই আমরা আওয়ামী লীগের 75 বছর পূর্তি পালন করলাম আর কি না। 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা,
আমরা এই সময়টাতে তো দেখেছি যে বঙ্গবন্ধু বুঝেছিল টু নেশন থিওরি দিয়ে দেশটা চলবে না, এই বাঙালির উপকারে আসবে না। 48 সালে ছাত্রলীগ, 14 জানুয়ারি, 49 সালের 23 জুন আওয়ামী লীগের সৃষ্টি, সবগুলি জিনিস অর্গানাইজ করে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন, নেত্রী অর্থনীতি মুক্তির কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই জায়গাগুলি বলছে যে আমরা সবসময় জায়গাগুলিকে ডেমোক্রেটিক প্রসেসটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং অবশ্যই ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমার মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছে এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশকেও পুনর্গঠনে কিন্তু ভূমিকা রেখেছে। আবার 75 উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে দেশটা যখন উল্টো পথে চলা শুরু করলো, তখন তো দেশের সিনারিওটি পাল্টে যেতে শুরু করলো। আমার দেশের তো সামরিক শাসন একটা ডেমোক্রেটিক প্রসেসের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমার গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ধর্মভিত্তিক মৌলবাদী রাজনীতিটা। এই জায়গাগুলি অ্যাভয়েড করে আমরা আগানোর চেষ্টা করেছি এবং উল্লেখযোগ্য অগ্রগতি আছে। নিঃসন্দেহে আমার জন্য এটা মরণ কাটা, আমার জন্য এটা একটা প্রচন্ড। আমরা অনেকক্ষণ বিদেশ নিয়ে কথা বললাম, এটা কি না রোহিঙ্গা, আমি এটা হয়তো ওনার দৃষ্টিকোণ থেকে বলছে মিলিটারি হস্তক্ষেপ। আমি সবকিছু পরেও মনে করি যে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে জায়গাগুলিকে সেটেল, মানে এর সমাধান রাজনৈতিকভাবেই হওয়া উচিত। প্রয়োজনে মিলিটারিকে আমি কাজে লাগাবো না, আমি তা বলছি না, কিন্তু মিলিটারির উপর নির্ভরতা দিয়ে আমার এগিয়ে যাওয়ার পট্টুক আছে বলে আমি কেন বলছেন এটা? ডেমোক্রেটিক দেশে কি মিলিটারির হাতে সিদ্ধান্ত দিতে নেই? না, আমি তা বলছি না। আমি রাজনৈতিক সিদ্ধান্ত যেখানে যাকে কাজে লাগানো যায়। আমি যদি মনে করি যে আজকে গোলাম মোল্লা রনিকে কাজে লাগাবো, আমি যদি মনে করি যে সুমাকে কাজে লাগাবো, সেই সিদ্ধান্ত আসবে রাজনৈতিক পক্ষ থেকে। হ্যাঁ, সংকটটা রাজনৈতিক, কাজে সেই রাজনীতির জায়গা থেকে বিষয়গুলিকে নিয়ে আসে। আমরা বিদেশ নিয়ে কথা বললাম, দেশে ফিরে আসি। সবচেয়ে বড় কথা, নাই বেনজির, নাই মতিউর, নাই পিকে হালদার, নাই আসাদ, কোথায় এরা? কাশছেন কেন? ঝেড়ে কেসে বলেন এরা কোথায়? না, এটা তো মানে আমার কাজ না, হাসছে এই কারণে আমাকে যে কিছু করতেছেন। আমার মানে ওই জবাব দিবে কে? জবাব দিবে কার কাছে জবাব চাইবে? আপনি তো সরকার। না, আমি সরকার না, আমি তা বলছি না, কিন্তু এই কাজটা আমার না, বরং আমি উল্টোটা ঘোরায় বলি যে সাংবাদিক হিসেবে আপনারও দায়িত্ব তো খুঁজে বের করুন। আমরা কি সরকার? সাংবাদিক তো খুঁজেই দিয়েছে ছাগল গরু, বিরাট রাজ্য রাজত্ব, আর আপনারা পার করে দিলেন। না, আমি পার করে দিয়েছি, আপনারা সুযোগ করে দিয়েছেন, হয়তো পার হয়ে গেছে, আমি তা বলতেছি না। যদি হয়ে থাকে সেখানে সমন্বয়টা হয়েছে। আপনারা এতদিন কোথায় ছিলেন? আমি যখন এদেরকে সামনে আনছি তখন আপনারা সবাই মাথা বের করে কথা বলছেন। কারা? সব ছাগল গরু তো এনেছে সাংবাদিকরা, আপনারা তো কেউ আনেননি, আপনাদের সংস্থাও আনেনি, কেউ আনেনি। কারা এনেছে? আগে আসলো না কেন? ক্ষমতা চেয়ারে যখন মানুষ বসে থাকে, এক সাংবাদিকের মাথায় বা কয়টা মাথা, সে মাথা কতজনে কাটবে সাংবাদিকের? তাও যখন কিছুটা সাংবাদিকতা গণমাধ্যম মাথা তুলে দাঁড়ায়, সেটাকেও আবার কর্তন করার যদি কেউ অপচেষ্টা হয়, এক একজনের ঘাড়ে কয়টা মাথা? কয়জনকে ফাঁসির শুলে চড়িয়েছে, কয়জন শুটের সাইটে পড়েছে, কয়টা সাংবাদিক? একটাও পড়েনি। তাহলে এই সমস্ত কথা মন মতো কথা বলে নিজেকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা করছেন। নির্দোষ প্রমাণের কিছু নাই, বিষয়টা হচ্ছে ওরা কোথায় ভাগাভাগি করে নিতে হবে। দায়িত্ব ভাগাভাগি করেছে। এটা তো সাংবাদিকতা কোথায় কি হচ্ছে তুলে দিল, কিন্তু আপনাদের তো যারা পেড, আমাদের ট্যাক্সের টাকায় যারা চলছেন, আপনাদের সংস্থা, তারা কি করছেন? ট্যাক্সের টাকা কাদেরকে দিচ্ছেন? তাহলে তারা বেতনভুক্ত রেখেছে গোয়েন্দা সংস্থা, তারা কোথায়? আমি সেই জায়গাটা বলছি না, আমরা সন্ত্রাসের ব্যাপারে আমাদের ভূমিকা ছিল না, ক্যাম্পাসে এখন আর একটি গুলিও ফুটে না, আমরা জায়গাটা তৈরি করেছি। আমরা কিন্তু এই দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কিংবা মূলোৎপাটন করার ব্যাপারে আমাদের একটা প্রক্রিয়া, এবং আমরাই প্রথম এই জিনিসগুলো সামনে এনেছি বলেই এই জায়গাগুলো ধরা গেছে। এবং আপনাকে এটা ম্যান টু ম্যান ধরতে হয় না। সামনে এনেছেন, কিন্তু পিছনে এত পুকুর চুরি হলো কেমনে? বেনজিরদের এত সম্পদ, আসাদুজ্জামান মিয়ার এত সম্পদ, মতিউর সাহেবরা কোথায়? এরা আমরা সম্পদ নাই, আমি সম্পদের হিসাব দিতে পারবো না কার কতটুকু সম্পদ। আপনি স্বচ্ছ মানুষ, কিন্তু না, আমি ব্যক্তিগতভাবে এই কথাটা বলার জন্য এনেছি তা না। এইগুলি কাজ যাদের, তারা এটা খুঁজে বের করে। এটা তো বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হয়েছে। সরকার উদ্যোগ নিয়েছে এই জায়গাগুলিকে নির্মূল করার জন্য, ফলে জায়গাটা তৈরি হয়েছে। একজন সম্পত্তি এই যে ব্যাংকের আজকে দিয়েছে কি 20 জন শীর্ষ ঋণ খেলাপির লিস্ট। পত্রিকাগুলোরা কিন্তু পত্রিকাগুলো কাজটা করছে, বা সরকার এটুকু চাইছে হয়েছে। তারপরে সবার দায়িত্ব কি?
এইগুলিকে নিয়ে জনমত তৈরি করা, শীর্ষ 20 শিরিন খলিফা খেলাফিকে আমি বয়কট করব, আমি এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে দিব না, বা এই জিনিসগুলো বন্ধ করে দেবো, সব কিছু ক্রেডিট কার্ড ব্যবহার করে অনেক পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু কেউ কিছু বললো না, সবাই তাকিয়ে থেকে দেখলাম, তুমি চলে গেলে। আমি সেখানে বলছি যে আমরা চেয়েছি বলে জায়গাটা আমরা আনতে পেরেছি, আরো আনবো। কিন্তু সকলকে এই বিষয়ে মানে সমালোচনাটা এখানে যদি করে নাকি, আপনার চিন্তা করেন গ্যানেট হামলায় 21 আগস্টে গ্যানেট হামলায় 3 জন আইজি জড়িত, গ্যানেট হামলায় ডিজি এনএসআই, ডিজি ডিএফআই, মানে মানুষ হত্যার সাথে এটা রাজনৈতিক নেতৃত্ব মাইরাস একেবারে শূন্য করে দেওয়ার ষড়যন্ত্র এটা রাজনৈতিক নেতৃত্বের সরকার থাকাকালীন সময় হয়েছে। আমাদের সরকারকে তো কেউ ছেড়ে কথা বলে না, ছেড়ে কথা বলে। আমরা কিন্তু সেই জায়গাগুলিতে কোনো অর্থে কাউকে যেতে দেইনি। আমরা ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ অগ্রসরে জায়গাগুলিকে একটা ডেমোক্রেটিক প্রসেস আনার চেষ্টা করছি। সেখানে দাঁড়িয়ে থেকে আমি এটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছি। আমি মাদকের যে হিংস্রতা তাতেও আমরা নির্মূল করতে পেরেছি তা না, কিন্তু মিনিমাইজ করতে পেরেছি। আজকেও দুর্নীতির এটি যারা আমরা পলিটিক্সটা করি আমরা একটা বুঝি, আমলাতন্ত্রে যারা আছে তারা এটা বুঝে যে একজন সিনিয়র সচিবের ফাইল ধরে টান দেওয়ার মানেটা কি। সব টেবিলেই একটা কম্পমান, আর সেখানে যখন কম্পমান হবে তখন রাজনৈতিক অঙ্গনেও একটা সুবাতাস বইবে। এগুলি রিলেটেড, বিচ্ছিন্ন করার সুযোগ মানে ওই এক কথায় কান টানলে মাথাটা আসে। সুতরাং এই ভাষা ব্যবহার করতে চাই না, আমি সোজা কথা সোজাভাবে বলি, যে জায়গাটা আমার নেত্রী অ্যাড্রেস করেছে, যে জায়গাটা আমরা সামনে এনেছি কি, এটা ধরে আমি বিশ্বাস করি মানে মূলোৎপাটন করার ব্যাপার না, কিন্তু জায়গাটার সামগ্রিকভাবে উন্নতির জায়গায় আসবে। অবশ্যই ধীরে ধীরে এই দুর্নীতিটা আমরা টেস্ট টু জিরো টলারেন্সের দিকে নিয়ে যেতে, মানে এটা শুধু স্লোগান থাকবে না, না না বাস্তবতা। এটা আমি এই জন্য বললাম যে দেখেন সন্ত্রাসের এই জায়গাগুলিতে কিন্তু আমরা অনেক উন্নতি করেছি। আপনার এই মাদক মুক্ত করতে পারি নাই, কিন্তু মাদকের হিংস্র থাবা অনেকাংশে কমেছে, অনেকাংশে কমেছে। এই উদ্যোগগুলি আমাদের দিক থেকে আছে, আমরা এই জায়গাগুলিতে চেষ্টা করছি নিয়ন্ত্রণ করার। চেষ্টা তো করে যেতেই হবে সরকার, কিন্তু চেষ্টা কতখানি সফল হচ্ছে সেটা কি একটু আপনি বলবেন, বা আপনি বিরোধী লোক? না, প্রথমত যে ঘটনাগুলো এখন ঘটছে, আমরা যারা সাধারণ আমজনতা আমরা খুব শান্তি পাচ্ছি, এমনকি অসীমদা উনিও কিন্তু শান্তি পাচ্ছেন। এখন এটা কে করলো, সাংবাদিকরা করলো, বা দুর্নীতি দমন কমিশন করলো, বা আল্লাহ নিজে তার ফেরেশতাদের দিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছেন কিনা, ডাজ নট ম্যাটার। মূল ব্যাপার হলো যে লোকগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতাধর ছিলেন, অসম্ভব রকম ক্ষমতাধর, তাদের দাপট ছিল এবং তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, অনেক অভিযোগ। জীবনের এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তো সেই অভিযোগগুলো ছিল এবং পুরো দেশ জাতি তাদের কাছে মাহরুম মানে অসহায় হয়ে পড়েছিল। তো এই লোকগুলো ক্ষমতায় যখন ছিলেন তখন শুধু মানুষ অবাক বিস্ময়ে বলতো কেয়ামত কবে হবে, এরকম একটা তাদের একটা মানে দীর্ঘশ্বাস ছিল। তারপর কেয়ামত হয় না, তারপরে লোকজন বলে যে ধর্মকর্ম বলতে কিছু নাই, যে ধর্ম থাকে তা ওর এত পেট হলো কেন, ওর এত গাল ঝুললো কেন, ওর এত টাকা হলো কেন, ওর এত বান্ধবী হয় কি করে, ও তো চোখের সামনে এত অপকর্ম করে, আমরা তো দেখতেই পারছি না, শুনতেও পারছি না। তো এইগুলো করে পুরো দেশ জাতির একটা বিরাট অংশ, একটা বিরাট দুর্নীতিবাজ শ্রেণীর দ্বারা মানসিকভাবে, শারীরিকভাবে, আত্মিকভাবে একেবারে শেষ হয়ে যাচ্ছিল, তাদের আত্মা মরে যাচ্ছিল, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছিল, মুনি ঋষির প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছিল। এখন যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার ফলে মানুষ খুব আনন্দ পাচ্ছে। মানুষ মনে হচ্ছে যে না, এই পৃথিবীতে অপকর্ম করে রক্ষা পাওয়া যায় না এবং টুডে অর টুমরো ধরা পড়বেই। এখন এই যে ঘটনাগুলো পেপারে আসছে, তারা তো জনসম্মুখে নেই, দেশে হোক বা দেশের বাইরে হোক, এই লোকগুলো পালিয়ে আছে। এখন এই লোকগুলো পালিয়ে থাকবে, এটা কি আমরা 2023 সনে একজন মানুষও বাংলাদেশে কল্পনা করতে পেরেছি? কিন্তু 2023 সনে যেটা কেউ কল্পনা করতে পারেনি, 24 সনে দেখলাম যে তারা সবাই পালিয়ে গেছে, দেশের বাইরেও আছে। এবং অনাগত দিনে এদের যে পরিণতি, সেই পরিণতি হলো এই দেশের বিচার কি করবে ডাজ নট ম্যাটার,
দুর্নীতি দমন কমিশন কি করবে ডাজ নট ম্যাটার, কিন্তু প্রকৃতি বিচার করে দিয়েছে। এদের ছেলে মেয়ে, এদের বংশধর, এদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই এই সমাজে খন্দকার মোশতাক, মীর জাফর যেভাবে নিন্দিত, ঠিক এই দুর্নীতিবাজ যে সমস্ত লোকজন আছে তাদের পরিবার পরিজন, সমাজ সংসার এতটা তারা এখন এই সমাজ কর্তৃক 18 কোটি মানুষ কর্তৃক নিন্দিত, নিগৃহীত, যে এরা কোথাও দাঁড়াতে পারবে না, দে ক্যানট স্ট্যান্ড এনি হোয়ার। এটা হলো এখন যারা আছে এদের পূর্বসূরি, ধরেন যারা চেয়ারে আছে, ক্ষমতায় আছে, এবং হয়তো বড় বেনজির নয়, মেজো বেনজির হয়ে আছে, অথবা বেনজিরের বাপ হয়ে বসে আছে, কিন্তু যেহেতু তাদের চেয়ার আছে, ক্ষমতা আছে, আমরা বলতে পারছি না, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা ব্যাড সিগন্যাল, রেড সিগন্যাল, যে ডোন্ট ডু ইট, এই কাজগুলো করো না। আপনি তো আসমানি বিচারের কথা বলছেন, প্রকৃতির বিচারের কথা বলছেন, আমি বলছি সরকারের বিচারটা না না, প্রকৃতি, আপনি শুনেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আমাদের প্রধানমন্ত্রীও তো ওই পার্লামেন্টে বলছেন যে ক্ষমতা আল্লাহ দেয় এবং ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নেয়। তো আল্লাহর পক্ষ থেকে যখন কোনো একটা বিচার আসে, ক্ষমতা সেটা হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, খ্রিস্টান থাকুক, নেতানিয়াহু থাকুক, যেই থাকুক না কেন, ওই সরকারের কোনো ওয়ে নাই সেই তার আল্লাহর যে হুকুম, সেটা হিন্দু ধর্মতে ভগবান বলেন আর মুসলমান ধর্ম, বিচারটা যখন আকাশ থেকে আসে, ওইটা রদ করার ক্ষমতা পৃথিবীর কোনো ক্ষমতাধর লোকের নেই। এখন যাদের প্রতি গজব নাজিল হয়ে গেছে, বিশ্বাস করেন এদের আপন পিতামাতা এদেরকে এখন কোলে নিতে পারবে না, সরকার তো দূরের কথা। তারা নাও বিকাম, যাকে বলা হয়, আমি একটা টকশোতে বলেছিলাম, তারপরে আবার বলি, যে খাবার টেবিলে যখন পোলাও কোরমা থাকে, এ কত আকর্ষণীয় একটা জিনিস। এটি যখন একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে 24 ঘন্টা পরে যখন এটি বর্জ্যতে রূপান্তরিত হয়, পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে সেই কেলাকে আপনি আবার টেবিলে আনতে পারবেন না। এখন দিস সর্ট অফ ম্যান বিকাম বর্জ্য, তারা এখন ওই ডাস্টবিনের বর্জ্যে পরিণত হয়ে গেছে। ফলে এদেরকে নিয়ে কথা বলাটাও একটা দুর্গন্ধ ছড়ানো, মানে এদেরকে নিয়ে কথা বলারই দরকার নাই। এরকম দুর্গন্ধ কি আরো অনেক আছে? এই যখন এইগুলো নিয়েও কথা বলার দরকার নাই, কারণ শুনেন, দুর্গন্ধটা কি গোপনেই চলে যাবে? দুর্গন্ধটা গোপনে চলে যাবে, মানে থাকবে, এটা তাদের ব্যাপার। মূল ব্যাপার হলো আমরা যারা জনগণ, একটা সব দুনিয়াতে ব্যাপার আছে, সবসময় বলা আছে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা কেন? অলওয়েজ মানে টক ইজ মানে পজিটিভ, ভালো কথা বলেন। এই বাংলাদেশে অনেক ভালো। বেনজির ইজ নট দ্য পারসন টু বি ডিসকাসড বাই অসীম কুমার উকিল। না, বেনজির ইজ নট এ পারসন। তিনি যদি বাংলাদেশের, আমাদের দেশের আরও অনেক ভালো ভালো দিক আছে, আপনি অনেক ভালো ভালো দিক আছে, সেগুলো নিয়ে কথা বলা যায়। বেনজির এই রাষ্ট্রের প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা, তিনি তার বেতন পেতেন, কাজকর্ম করেছেন, কাজকর্ম করার পর ভালো কাজের জন্য তিনি প্রমোশন পেয়েছেন, মন্দ কাজের জন্য এখন তিনি অভিশপ্ত হচ্ছেন। দ্যাটস দ্য ফাইনাল থিং। এখন তার চরিত্র বিশ্লেষণ করা, তাকে নিয়ে বা তার মতো আরও কয় হাজার বেনজির আছে, এই নেগেটিভ কথা নিয়ে আমরা যত বেশি আলোচনা করব, ততই বেশি আসলে আমাদের দৈন্যতা প্রকাশ পাবে। দৈন্যতার বিষয় না, অপরাধীর শাস্তিটা ঠিক দিচ্ছে কিনা সরকার, সেই জায়গাটা তো প্রশ্ন। মূল ব্যাপার সেটা তো আপনি আপনার জায়গা থেকে বলবেন। আমি বলি, আমি আইনের ছাত্র। অপরাধ এমন একটা বিষয়, এই অপরাধ করে পৃথিবীর কোনো মানুষ, সে যে পর্যায়ে থাকুক না কেন, এই পৃথিবী নিরাপদে পার হতে পারেনি, এখন পর্যন্ত সিঙ্গেল ওয়ান পারেনি। ফলে প্রত্যেকটা মানুষ তার কর্মফল, এই বেনজির সাহেবরা যেমন তার কর্মফল পাচ্ছেন, আর এখন যারা বেনজির সাহেবকে মনে করছেন যে আইডল, আদর্শ, আমি একজন বেনজির হতে চাই, তাদেরকেও সেই কর্মফল ভোগ করতে হবে। এই বাংলাদেশে বঙ্গবন্ধু ছিলেন, এই বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব ছিলেন, এই বাংলাদেশে আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, হোসেন সৈয়দ সরওয়ার্দী ছিলেন, আবার এই বাংলাদেশে খন্দকার মোশতাক, বেনজির, এনারাও ছিলেন। এখন চয়েস ইজ ইয়োর্স, আপনি কোনটা হবেন, এটা আপনি যেটা হবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় কথা, আলোচনা শেষ করে আনবো, দুজনের কাছে আমার একদমই একই প্রশ্ন। প্রশ্নটা আপনাকে শুরুতে করতে চাই যে ডক্টর ইউনূস প্রসঙ্গ, আজকেও মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গে কথা বলেছেন। ডক্টর ইউনূস অপরাধ করেছেন, প্রচলিত আইনে তার একটা বিচার হচ্ছেন, কিন্তু সেই বিচার নিয়ে কেন সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এবং বিদেশিরা কেন খুব উৎকণ্ঠিত ডক্টর ইউনূসকে নিয়ে? এই জায়গায় কেন ডক্টর ইউনূস এবং সরকার একটা ভিকটিমের জায়গাতে মুখোমুখি? আমার কাছে মনে হয়, আমি প্রধানমন্ত্রীর সাথে খুব বিনয়ের সাথে এটা খুব দ্বিমত পোষণ করি। ডক্টর ইউনূস ইজ আওয়ার অ্যাসেট। তার বিষয়টা এখন যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে এবং তাকে 2009 থেকে যেভাবে ধাক্কিয়ে এই জায়গায় আনা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা এই কাজটি না করলেও পারতেন, কিন্তু এখন যে পর্যায়ে যত কথাই বলেন না কেন, ডক্টর ইউনূসের যে কথাগুলো বলা হচ্ছে সেটা পাবলিক
আমজনতা, এমনকি আওয়ামী লীগের যারা আমজনতা তারাও বিশ্বাস করছে না। ফলে এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে যত নেতিবাচক কথা আসছে, ওনার সম্মানের জায়গা, বিশ্বাসের জায়গা, মর্যাদার জায়গাটা কমে যাচ্ছে দেশে এবং দেশের বাইরে। এটাই হলো আমার বক্তব্য। এবং এইটা আমি এখানে বসে না, আমি যখন আওয়ামী লীগ করেছি 1 to 1 মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নিজে বলেছি যে আপা ডক্টর ইউনূসের বিষয়টিকে সমাধান করা যায় না, 1 to 1 আমি এইভাবে তাকে বলেছি। কিন্তু আপনি বলছেন ডক্টর ইউনূস অ্যাসেট, কেন বলছেন অ্যাসেট সেটার অনেক ব্যাখ্যা আছে। তিনি নোবেল লরিয়েট, কিন্তু একজন নোবেল লরিয়েট যদি কোনো অপরাধ করে থাকেন সেটা তো মাননীয় প্রধানমন্ত্রীটা আইন আদালতের বিষয় সেখানে হচ্ছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আপনি অ্যাসেটের জায়গায় বলছেন, তো মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনি আজকে শুনেছেন যে এদেশে দারিদ্রতা দূর করেছি আমি কিংবা করছি আমি, ক্রেডিট কেন, ওয়াই ডক্টর ইউনূস? না না না, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দারিদ্র্য বিমোচনে অনেক ভালো ভালো কাজ করেছেন, গৃহায়নের জন্য অনেক ভালো ভালো কাজ করেছেন, সেটা কোনো অস্বীকার করার নাই। কিন্তু ইট ডাজ নট মিন ডক্টর ইউনূস বাংলাদেশের যে যুগান্তকারী কর্মকাণ্ডগুলো করেছেন, সেটা ক্ষুদ্র ঋণ বলেন, তারপরে শেষে সোশ্যাল বিজনেস বলেন, গ্রামীণ ফোন বলেন, টোটাল একটা কালচার, মানে বাংলাদেশের অনেক কিছু ওনার হাত দিয়ে হয়েছে, ওনার মস্তিষ্ক দিয়ে হয়েছে, যেই চিন্তা বাংলাদেশে ইতিপূর্বে কারোর মাথায় আসেনি। ফলে সেই একজন ডক্টর ইউনূস, যেমন আপনি যদি শেখ হাসিনাকে মূল্যায়িত করতে চান, আওয়ামী লীগের রাজনীতিতে সে অনেক, বিশেষ করে পলিটিক্যাল সাকসেস এসে বঙ্গবন্ধুকে ছাড়িয়ে গেছে, কিন্তু ডক্টর ইউনূসকে আপনি কোনো অবস্থাতে ছোট করতে পারবেন না। এরকম মানুষ 100 বছরে বাংলাদেশে জন্ম নেবে না, নেয়নি। ফলে এই যে একটা অ্যাসেট, আমরা এই অ্যাসেটটাকে অপমান করছি, লাঞ্ছনা দিচ্ছি, তাকে শেষ করে দিচ্ছি। একটা সময় এই জাতিকে লাঞ্ছনা দিচ্ছে সরকার, আপনার কেন মনে হয়? না, সরকার কি জন্য দিচ্ছে এটা সরকার ভালো বলতে পারবে, আমি জানি না। আমি আমার ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে, শুনেন, আইনে যে জিনিসটা বলা আছে সেটা হলো আপনি যে বিচার করবেন, এই বিচারটা যারা দেখবে তাদের কাছে মনে হবে যে বিচারটা সঠিকভাবে হয়েছে। এইটা না হওয়া পর্যন্ত আপনি যত বিচারই করেন না কেন, 5000 বছর পরেও সেই বিচারটা পুনর্বিচার হয়। সক্রেটিসের বিচারটা আবার নতুন করে হয়েছে। ফলে ডক্টর ইউনূসকে নিয়ে এখন যে বিচার হচ্ছে, যা কিছু হচ্ছে, সরকারের কথা বলছে, বিচারালয় কথা বলছে, কিন্তু আমরা যারা জনগণ, আমরা স্বাভাবিকভাবে দেখছি এই লোকটাকে অপমান করা হচ্ছে। ব্যক্তি আক্রোশ? না না, এটা রাজনৈতিক আক্রোশ না, না, এটা যে ষড়যন্ত্র করেছিলেন, এটা তো প্রধানমন্ত্রী বারবার বলেন, পদ্মা সেতু থেকে শুরু করে। প্রধানমন্ত্রীর সব কথার সাথে তো আমি তো এগ্রি করব না। প্রধানমন্ত্রী সব করে, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে উনি 1000, আপনি প্রধানমন্ত্রী ইউনূস সাহেব তো 1000 বার বলছে যে আমার যদি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকতো, আর্মিরা তো আমাকে বাসায় বসেছিল ফখরুদ্দিনকে পরিবর্তে আমাকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য, আমি তো রাজি হইনি। তো এই কথাটা কেন আপনি কগনিজেন্সে আনছেন না? যে আমি বলেন তো, যে সে নিজে বলতেছে অন রেকর্ড যে সেনাবাহিনীর সমস্ত লোকেরা সারা রাত আমার বাসায় বসেছিল এবং তারা আমাকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বারবার প্রেশার করছিল। আমি একেবারে সামারা রেডি, মানে একেবারে A to Z তাকে রিফিউজ করে দিয়েছি যে বাবা আমি সেই পর্যায়ে নাই। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, যখন 1/11-এর সময় আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই খুব বিপদে পড়লো, অনেক ছোট ছোট দল রাজনীতি করার জন্য তৈরি হলো। ডক্টর ইউনূসও একটা রাজনৈতিক দল ফেললেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বুঝতে পারলেন যে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি এয়ারপোর্টে সবার সামনে কান ধরলেন, কান ধরে বললেন যে আমি তওবা করছি, আই এম নট এ পলিটিশিয়ান। আপনি মূল ব্যাপার হলো যে সব মানুষই, প্রধানমন্ত্রী কি দেবী বা দেবতা, তার কি ভুল নেই? শেখ খালেদা জিয়ার কি ভুল নেই? সবারই ভুল আছে। ডক্টর ইউনূস রাজনৈতিক দল করতে চাইলেন, কিন্তু রাজনৈতিক দল করতে গেলে তো শুধু সামরিক সমর্থন লাগে না, জনগণের সমর্থন লাগে। সেটা কি ডক্টর ইউনূসের ছিল? উনি নিশ্চয়ই বুঝেছেন বলেই রাজনৈতিক দল করতে চাননি। এয়ারপোর্টে বলেছেন আমি করব না, দল করব না, এতো বাস, তো কেস ইজ ক্লোজ। উনি তো জননেতা না, রাজনৈতিক দল করবে। এইজন্য তো উনি তো যে জিনিসটা উনি ক্লোজ করে দিয়েছেন, ওনার জীবনে দুটো ফাইল। কিন্তু আপনি পদ্মা সেতু ষড়যন্ত্র কি বলবেন? ওটা কি মিথ্যা? পদ্মা সেতুর সঙ্গে আমি বলি না না না, রাষ্ট্রপ্রধান বলে আমি পদ্মা সেতুর মানে পুরো মানে যোগাযোগ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম। আই হ্যাভ সিন দ্য সিক্রেট পেপার। আমি এখানে কোথাও ডক্টর ইউনূসের অংশগ্রহণ বা তার চক্রান্তের কোনো ফাইল আমি যোগাযোগ মন্ত্রণালয়তে আমি দেখিনি। দ্যাট ইজ দ্য ফাইনাল। যে সমস্ত কথা বলা হয় অল আর পলিটিক্যাল বুলশিট, বুঝতে পারছেন না? যেগুলো আমি তো ওই যোগাযোগ মন্ত্রণালয়ের 5টা বছর আই ওয়াজ এ মেম্বার, গ্রেটার যোগাযোগ মন্ত্রণালয়। পদ্মা সেতু বলেন, এই যে মানে মেট্রো রেল বলেন, যেই যত যে প্রকল্পগুলো সব আবুল হোসেন সাহেবের জমানায় করা, বিফোর 2011। এই টোটাল ফাইলের বাজেট থেকে শুরু করে সমস্ত পেপার এই নিজের চোখে দেখেছি, বুঝেছি, সবকিছু বুঝেছি। তাহলে পদ্মা সেতুতে যে ডক্টর ইউনূসের ষড়যন্ত্র, সেটা কি কাল্পনিক চরিত্র? না না, এটা অ্যাবসলিউটলি। আপনি বলছেন যে এখানে কোনো ভূমিকা ডক্টর ইউনূসের নেই? আমি দেখিনি কোনো ডকুমেন্টারি, কোনো এভিডেন্স আমি দেখিনি। যদি এইরকম কিছু থাকতো, বিশ্ব ব্যাংকের সঙ্গে যে করেসপন্ডেন্সগুলো আমাদের ইআরডির হয়,
এবং সেখানে ডক্টর ইউনূসের যে আমি তো ফিডার খেয়ে এমপি হই নাই, আমি রাতের ভোট পিটাইয়া এমপি হই নাই, আমি সিল পিটে এমপি হই না, আমি প্রতিযোগিতা করে 2001 সন থেকে 2009 সন পর্যন্ত প্রতিযোগিতা করে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। দেন একটা উন্মুক্ত মাঠে প্রতিযোগিতা করে আমি এমপি হয়েছি। তারপরে এমপি হওয়ার পরে যোগাযোগ মন্ত্রণালয়ে বাংলাদেশের সবচেয়ে অন্তত 2 ডজন পাওয়ারফুল মন্ত্রীর সাথে আমি ক্ষমতাসীন দলের এমপি হয়ে রীতিমতো ফাইটিং করে তাদের সাথে দা কুমড়া সম্পর্ক করে আমি 5টা বছর এমপিগিরি করে আসছি। সো কাজেই ওই পেপারের মধ্যে এতটুকু লেখাপড়া আমার আছে যে ডক্টর ইউনূস হোক, দেবপ্রিয় ভট্টাচার্য হোক বা অন্য কোনো দেশদ্রোহী হোক, তারা এই পদ্মা সেতু ঠেকানোর জন্য এই জিনিসটা বলেছে। এবং আপনি অবাক হয়ে যাবেন, আজ আমি এখানে চ্যালেঞ্জ দেব, আই এম দ্য ফার্স্ট ম্যান ইন বাংলাদেশ, নট এনি আমলা অর এনি পলিটিশিয়ান। আমি বলেছিলাম যে পূবের চাল যদি পশ্চিমে উঠে যায়, আমার সিক্স সেন্স বলছে 2010 সনে বিশ্বব্যাংক টাকা দেবে না। এখানের পদ্মা সেতু যদি করতে হয় আমাদের নিজেদের টাকায় করতে হবে, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ইন 2013, বাট আই এম দ্য ফার্স্ট ম্যান। ওই কথাটাই ছোট গোলাম মোল্লা রনি ফার্স্ট বলছে। তো যার জন্য এখানে দেয়ার আর ম্যানি ম্যানি ইতিহাস বলা যায়, আপনার মাইক আছে, আপনি বলে যান। এই যে আমি তো আপনার টকশোতেই কথাগুলো বললাম, অনেক কিছু ঘটে যায়, বাট ন্যায়পরায়ণতা হলো সেই জিনিস যেখানে স্রোতের প্রতিকূলে থেকে সত্য বলা যায়।